সেই প্রায় 2000 বছর আগেকার কথা। বিশাল রোম সাম্রাজ্য। রোমের একটা শহরে একদিন এক ভয়ঙ্কর আগ্নেয়গিরি জেগে উঠল, বলা ভালো মৃত্যু জেগে উঠল, এবং সাথে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প আর সুনামি। কিন্তু সব একসাথে। হ্যাঁ, সেদিন ওই শহরে সব একসাথে প্রলয় শুরু হয়। তড়িঘড়ি করে একটা বড় জাহাজের ব্যবস্থা করা হয়, যেটা নদীতে রাখা ছিল, যাতে মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। কিন্তু দেখা যায় ওই ভয়ঙ্কর আগ্নেয়গিরি থেকে ছুটে আসা একের পর এক আগুনের গোলা আর ভয়ঙ্কর সুনামিতে ওই জাহাজটা একসময় ধ্বংস হয়ে ডুবে গেল। এখন কি হবে? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও একজন আদিবাসী যোদ্ধা বহু বছর পুরনো এক বদলা নিতে চায়। কেন? কিসের বদলা? এবং শেষ পর্যন্ত এই মানুষগুলোর সাথে কি হয়? একটা আলাদাই লেভেলের সেরা রোমহর্ষক মুভি এসডি স্টোরি প্রেজেন্টস পম্পেই। মুভি শুরু হয়, দেখানো হয় 2000 বছর আগেকার পৃথিবী, যখন রোমান সাম্রাজ্য অনেক দেশ দখল করে সেখানকার মানুষদের দাস বানিয়ে নিচ্ছিল। এরপর ব্রিটানিয়া নামে একটা জায়গা দেখানো হয়। মাঝরাতে হঠাৎ দেখা যায় রোম শহরের সৈনিকরা সেল্টিক নামে আদিবাসীদের ওপর হামলা করে দেয়। সেল্টিক আদিবাসীরা কিন্তু ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে পারদর্শী ছিল। করভাস নামে এক রোমান জেনারেল সে নির্মমভাবে পুরো সেল্টিক আদিবাসী মানুষদেরকে হত্যা করতে থাকে। এমনকি একটা বাচ্চা যার নাম মিলো, তার সামনে রোমান সৈনিকরা তার মা বাবাকে তলোয়ার দিয়ে কেটে মেরে দেয়। এমন করে দেখতে দেখতে অনেক নির্দোষ মানুষের মৃতদেহ ছড়িয়ে যায়। বাচ্চা ছেলে মিলো পুরো রাত সেই মৃতদেহগুলোর সাথে একসাথে কাটায়, এবং পরদিন সকালবেলায় মিলো এমন একটা ভয়ানক দৃশ্য দেখে যেটা সে কল্পনাও করেনি। মিলো দেখতে পায় একটা গাছে অনেকগুলো মৃতদেহ ঝোলানো রয়েছে। দৃশ্যটা যতটা দুঃখজনক ছিল, ততটাই অবাক ছিল মিলোর জন্য। মিলো দুঃখে একাই জঙ্গলে চলে যায়, কিন্তু সেখানে রোম শহরের সৈনিকরা তাকে জন্তুদের মতো ধরে নিয়ে গিয়ে লন্ডিনিয়াম নামে একটা শহরে দাস হিসাবে বিক্রি করে দেয়। এরপর কেটে যায় কালের নিয়মে 17টা বছর। দেখা যায় মিলো একজন বিখ্যাত গ্ল্যাডিয়েটর হয়েছে। গ্ল্যাডিয়েটর মানে প্রাচীন রোমের এক বিশেষ ধরনের যোদ্ধা। বলা ভালো সবথেকে খতরনাক টাইপের যোদ্ধা ছিল এই গ্ল্যাডিয়েটররা। বেশিরভাগ যুদ্ধবন্দী বা অপরাধীরা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করত। লড়াইটা একটা বড় স্টেডিয়ামে হতো, আর হাজার হাজার মানুষ সেই লড়াই দেখত। অনেক সময় রাজা বা দর্শকরাই ঠিক করত যে দুজন গ্ল্যাডিয়েটর লড়াই করছে তাদের মধ্যে কে বাঁচবে, কে মরবে। সংক্ষেপে বলতে গেলে গ্ল্যাডিয়েটর ছিল এমন এক শ্রেণীর যোদ্ধা যারা কিনা মানুষকে আনন্দ দান করার জন্য লড়াই করত, এবং লড়াইয়ের শেষে কোনো না কোনো গ্ল্যাডিয়েটর মারা যেত। মিলোর সামনে সেদিন 3 জন লোহার কবচ পরে দাঁড়িয়েছিল, হাতে অস্ত্রও ছিল, কিন্তু মিলোর কাছে নিজের আত্মরক্ষা করার জন্য কিছু ছিল না। এরপর যুদ্ধের খেলা শুরু হয়, এবং কিছুক্ষণের মধ্যে দেখা যায় মিলো 3 জনকে মেরে হারিয়ে দেয়। দর্শকরা খুব খুশি হয়, এমনকি গ্ল্যাডিয়েটরদের যে বস ছিল যার নাম গ্রেসাস, সেও অবাক হয়ে যায়, এবং মিলোকে রোমের বিখ্যাত শহর পম্পেইতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে মিলো পম্পেই শহরেই গ্ল্যাডিয়েটরের খেলা দেখাবে। শহরটা বেশি বিখ্যাত ছিল একটা পাহাড়ের জন্য। পাহাড়ে ছিল একটা আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝেই লাভা বিস্ফোরণ হতো। পরদিন সকালবেলা মিলো এবং বাকিদেরকে বন্দি করে পম্পেই শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার এখানে প্রশ্ন আসতে পারে, বন্দি করে কেন? আসলে একটু আগে যাদেরকে যোদ্ধা বললাম, অর্থাৎ গ্ল্যাডিয়েটররা, এরা যোদ্ধা হলেও এরা কিন্তু ছিল সেই ঘুরিয়ে ফিরিয়ে রাজার দাস, এবং এই জন্যই তাদের জীবনের কোনো মূল্য ছিল না। এবং মূল্য ছিল না বলেই গ্ল্যাডিয়েটরের মতো ভয়ানক যুদ্ধে তাদেরকে নামিয়ে দেওয়া হতো, যেখানে কারো না কারো প্রাণ যেত। তো যাই হোক, তাদেরকে কোনো জায়গায় নিতে হলে এইভাবেই নিয়ে যাওয়া হতো। যাওয়ার পথে তারা দেখে সেই সময় ঘোড়ার গাড়ি করে পম্পেই শহরের রাজকুমারী ক্যাসিয়াও যাত্রা করছিল, কিন্তু খারাপ রাস্তার কারণে একটা ঘোড়া পড়ে যায়। মিলো ঘোড়াটার এই অবস্থা দেখতে পারে না এবং তাকে সাহায্য করতে চায়। মিলো স্বভাবের দিক থেকে কিন্তু একজন দয়ালু ব্যক্তি ছিল। সে অদ্ভুতভাবে জন্তুদের মন বুঝতে পারত। ক্যাসিয়া মিলোর এই স্বভাব দেখে মিলোর প্রতি আকর্ষিত হয়, এবং তারপর তারা আবার নিজেদের যাত্রা শুরু করে এবং পম্পেই শহরে পৌঁছায়। আসলে ক্যাসিয়া রোম শহরে কিছু সময়ের জন্য ঘুরতে এসেছিল, এবং সেখানে তার সঙ্গে করভাসের সঙ্গে দেখা হয়, যে আগে রোমান জেনারেল ছিল এবং বর্তমানে একজন শক্তিশালী নেতা রোম সাম্রাজ্যের। করভাস তাকে বিয়ে করার জন্য বিরক্ত করতে থাকে, এবং এই কারণে ক্যাসিয়া নিজের শহর পম্পেইতে জলদি ফিরে আসে। সে এতদিন পর নিজের মা বাবাকে দেখে খুশি হয়, কিন্তু করভাস যে তাকে বিয়ে করতে চেয়ে তাকে বিরক্ত করে সেই ব্যাপারে তার মা বাবাকে কিছু জানায় না। অন্যদিকে মিলোকে দেখা যায়, আচ্ছা এখানে বলে দেই, নামটা ইংলিশ উচ্চারণে কিন্তু মাইলো হবে, রোমান উচ্চারণে এটা মিলো। তো যাই হোক, মিলোকে দেখা যায় বাকিদের সাথে তাকে পম্পেই শহরের একটা জেলখানা বা কারাগারে রাখা হয়েছে। তাদেরকে এভাবেই রাখা হতো, এবং এই কারাগারটা ঠিক গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের মাঠের নিচে অবস্থিত থাকত।
কারণ যখন গ্ল্যাডিয়েটরদের খেলা শুরু হবে বা যুদ্ধ শুরু হবে তখন যাতে খুব সহজেই এখান থেকে সেই যুদ্ধের জায়গায় বা সেই খেলার জায়গায় পৌঁছে যাওয়া যায়। দেখা যায় সেখানে গ্ল্যাডিয়েটরদের মধ্যে আরেকজন ছিল যাকে কিনা এর আগে কেউ খেলায় হারাতে পারেনি। তার নাম ছিল অ্যাটিকাস। যাই হোক, ডিনারের সময় মিলোর সামনে কিছু কয়েদিকে আনা হয় এবং তারা মিলোর ওপর আক্রমণ করে দেয়। কারণ এর আগের লড়াইয়ে মিলো যেই যোদ্ধাদের হারিয়েছিল তার ভাই হলো এরা। মিলো নিজেকে বাঁচানোর জন্য সবাইকে মারতে শুরু করে এবং তখনই সেখানে গ্ল্যাডিয়েটরদের বস গ্রাসিয়াস চলে আসে। সে লড়াই থামিয়ে দিয়ে সবাইকে আলাদা আলাদা জেলের মধ্যে বন্দী করে দেয়। মজার ব্যাপার হলো মিলোকে সেই ঘরে বন্দী করা হয় যেখানে আগে থেকে শক্তিশালী অ্যাটিকাসকেও বন্দী করে রাখা হয়েছিল এবং পরের দিনই এই দুজনের মধ্যে লড়াই হওয়ার কথা। পরের দিন অ্যাটিকাস মিলোর নাম জানতে চায়, কিন্তু মিলো কোনো উত্তর দেয় না, কারণ সে জানত অ্যাটিকাস তার বন্ধু নয়, শত্রু। একটু পরেই তার সঙ্গেই লড়াই শুরু হবে। আজ হয় মিলোর হাতে অ্যাটিকাস মারা যাবে বা অ্যাটিকাসের হাতে মিলো মারা যাবে। এরপর তাদের জেল থেকে বের করে খেলার মাঠে নামানো হয়। মিলো অ্যাটিকাসের বিরুদ্ধে লড়াই শুরু করে। দুজনে মারামারির দক্ষতা দারুণ ছিল, কেউই কাউকে হারাতে পারছিল না। কিন্তু একটা সময় মিলো অ্যাটিকাসকে চেপে ধরে মারতে শুরু করে। তখন আগের রাতে যে গ্ল্যাডিয়েটরটা মিলোর ওপরে হামলা করেছিল সে সুযোগ পেয়ে মিলোকে চাকু মেরে ফেলার চেষ্টা করে। অ্যাটিকাস এটা দেখতে পায় এবং সে গিয়ে ওই লোকটাকে মেরে ফেলে। মিলোর জীবন বাঁচিয়ে নেয় সে। রাতের বেলা মিলো অ্যাটিকাসকে জিজ্ঞেস করে, তুমি তো আমার বিরুদ্ধে লড়ছিলে, আমার জীবন বাঁচালে কেন? অ্যাটিকাস বলে, যারা গ্ল্যাডিয়েটর তাদের একটা আলাদা সম্মান আছে, তাদের পিঠ পিছে তাদেরকে মারতে নেই। যদি মরতেই হয় তাহলে সামনে থেকে মরো, বুকে মার খেয়ে মরো, পিঠে নয়। এটার থেকে বোঝা যায় অ্যাটিকাস কিন্তু মনের দিক থেকে একজন ভালো মানুষ ছিল। পরদিন পম্পেইর রাজমহলে করভাস আসবে এবং করভাসের জন্য আয়োজন চলতে থাকে বড় সড়োভাবে। ক্যাসিয়ার বাবা তাকে ব্যবসায়িক চুক্তির জন্য আমন্ত্রণ করেছিলেন যাতে এই শহরটার উন্নতি হয়। কিন্তু করভাসের নজর ক্যাসিয়ার বাবার সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে ছিল না, তার নজর ছিল সুন্দরী ক্যাসিয়ার দিকে। করভাস সেখানে পৌঁছায় এবং ক্যাসিয়ার সঙ্গে দেখা করে। ক্যাসিয়াকে জোর করে বিয়েতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু ক্যাসিয়া করভাসের প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়ে চলে যায়। সেই রাতে মিলো এক সৈনিককে দেখে তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। মিলো পরিষ্কার বুঝে যায় যে এরা হলো করভাসের সৈন্য, যারা কিনা তাদের আদিবাসী গোষ্ঠী অর্থাৎ সেল্টিক গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছিল। মিলো তখনই সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই হোক, এত বছর পরে যখন উপরওয়ালা তাকে সুযোগ দিয়েছে, এর প্রতিশোধ সে নেবেই। কিছুক্ষণ পর এমন কিছু ঘটতে শুরু করে যেটার জন্য তারা প্রস্তুত ছিল না। ওই যে দূরে পাহাড়টা, সেই পাহাড় থেকে আগ্নেয়গিরির আগুন বিস্ফোরিত হতে শুরু করে এবং আগ্নেয়গিরি থেকে যখন লাভা বিস্ফোরিত হচ্ছিল সাথে ভূমিকম্পও শুরু হয়। ক্যাসিয়া সৈন্যদেরকে বলে মিলোকে মুক্তি দিতে এবং তাকে ঘোড়ার রাস্তা বলে পাঠায়। সেখানে মিলো আশ্চর্যজনকভাবে একটা উত্তেজিত ঘোড়াকে শান্ত করে ফেলে। এটা দেখে ক্যাসিয়া অবাক হয়ে যায় এবং প্রথমবারের মতো মিলোর সাথে কথা বলে। কথায় ক্যাসিয়া বলে, আমি রোমের নই, আমি পম্পেই শহরের নাগরিক এবং তোমাদের আদিবাসী গোষ্ঠীকে যে ধ্বংস করেছে সেই ধ্বংসের জন্য আমরা দায়ী নই। মিলো ক্যাসিয়াকে পছন্দ করত এবং তারা সেখানে কিছুক্ষণ সময় একসাথে কাটানোর পর সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। দুজনে ঘোড়ার পিঠে করে রাজমহল থেকে বেশ কিছুটা দূরে চলে যায়। স্বাভাবিকভাবেই মহলে কিন্তু খুব হইচই শুরু হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মিলো এবং ক্যাসিয়া বেশি দূর পালাতে পারে না, কারণ একদিকে আগ্নেয়গিরিতে ধীরে ধীরে লাভা বিস্ফোরণ হচ্ছিল আর অন্যদিকে রোমের সৈন্যরা তাদের পিছু করছিল। শেষ পর্যন্ত তারা ধরা পড়ে যায়। করভাস মিলোকে মেরে ফেলতে চায়, কিন্তু ক্যাসিয়া বাঁচিয়ে নেয়। ক্যাসিয়া বুদ্ধি করে বলে, মিলোর কোনো দোষ নেই, আমি ঘোড়াটার পিঠে চেপেছিলাম এবং ঘোড়াটা ভয়ে নিজেই উল্টোপাল্টা দিকে দৌড়চ্ছিল। মিলো আমার জীবন বাঁচিয়েছে। করভাস হত্যা না করলেও মিলোকে কিন্তু শাস্তি দেয়। তাকে 15 বার চাবুক মারা হয়, কিন্তু সে একবারও প্রতিবাদ করে না। ক্যাসিয়া অসহায়ভাবে মিলোকে চাবুক মারা দেখতে থাকে। রাতের বেলায় মিলো আর অ্যাটিকাস এক জায়গায় হয়। মিলো বলে, আজ আমি সেই লোকটাকে দেখেছি যে আমার পরিবার, আমার গোষ্ঠীর মানুষদের হত্যা করেছিল। অ্যাটিকাসও নিজের জীবনের কথা শোনায় যে রোমান্সরা তার পরিবারকেও নাকি 20 বছর আগে শেষ করে দিয়েছিল, তাও আবার নৃশংসভাবে। এটা শুনে মিলো এসে অ্যাটিকাসের সঙ্গে হাত মেলায় এবং প্রথমবার নিজের নাম বলে। সে বলে, তুমি সেদিন আমাকে আমার নাম জিজ্ঞেস করেছিলে, আমার নাম মিলো। কিন্তু আফসোসের ব্যাপার হলো এটাই তাদের শেষ দেখা, কারণ পরের দিন অ্যাটিকাস এবং মিলোর মধ্যে একটা যুদ্ধের আয়োজন করা হয়েছে, গ্ল্যাডিয়েটর ফাইট, এবং যে যুদ্ধের মধ্যে যে কোনো একজনই বাঁচতে পারবে। রোমান সৈন্যরা ঘোষণা করেছিল যে যদি অ্যাটিকাস এই যুদ্ধে জয়ী হয় তাহলে তাকে স্বাধীনতা দেওয়া হবে, অর্থাৎ তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হবে এবং তাকে জীবনে আর কখনো কোনো যুদ্ধের খেলায় অংশ নিতে হবে না। পরদিন সকালবেলা খেলার মাঠে ভিড় জমতে থাকে, আর অন্যদিকে গ্রেসাসকে গ্ল্যাডিয়েটরদের কারাগারে দেখা যায়। সেই বুঝতে পারে যে পাহাড়ে ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হতে পারে, ফলে কারাগারটা নিরাপদ নয়। তাই সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা শুরু করে। এরপর মিলো এবং অ্যাটিকাসকে খেলার মাঠে আনা হয়।
দর্শকরা তাদের যুদ্ধ দেখার জন্য ভীষণভাবে উত্তেজিত ছিল। কিন্তু দেখা যায় এই যুদ্ধে শুধু মিলো আর অ্যাট্টিকাস নয়, আরও কিছু কৃতদাসকে আনা হয়েছে। তাদের চেন দিয়ে একটা স্তম্ভের সঙ্গে বাঁধা হয়েছিল, আর তাদের বিরুদ্ধে বহু রোমান সৈনিককে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে। আসলে এটা লড়াইয়ের চেয়েও বড় কথা হলো, এটা একটা নাটকের মতো ছিল, যেখানে দেখানো হবে যে রোমানরা কিভাবে সেল্টিক আদিবাসীদেরকে পরাজিত করেছিল, সেটাই দেখানো হচ্ছিল। এবং এই জন্য বিশেষ করে দুজন যোদ্ধাকে বেছে নেওয়া হয়, মিলো যে কিনা সেল্টিক আদিবাসীদের একজন ছিল, আর অ্যাট্টিকাস যে কিনা একজন দক্ষ গ্ল্যাডিয়েটর। তাদেরকে দেখা যায় রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়তে নামানো হয়। পরিকল্পনাটা এমন ছিল, যাদের সেল্টিক হিসাবে দেখানো হয়েছে তারা সংখ্যায় কম থাকবে, আর রোমান সৈন্যদের শক্তির সামনে তাদেরকে দুর্বল দেখাতে হবে, যাতে এই যুদ্ধটা আরও উত্তেজনাপূর্ণ মনে হয়। এরপর গ্ল্যাডিয়েটর ফাইট শুরু হয়। রোমের সৈনিকরা গ্ল্যাডিয়েটরদের উপর আক্রমণ শুরু করে। প্রথমে মিলো এবং অ্যাট্টিকাস সাহসের সাথে লড়াই করে তাদের বিরুদ্ধে, কিন্তু রোমান সৈনিকরা সংখ্যায় এত বেশি ছিল, তারা বেশ কিছু কৃতদাসকে সেখানেই শেষ করে দেয়। মিলো কিন্তু সৈনিকদেরকে সহজে ছাড়ে না, নিজের সব শক্তি দিয়ে যুদ্ধ করতে থাকে। অন্যদিকে অ্যাট্টিকাসকে দেখা যায় সে স্তম্ভটা ভেঙে দেয়, আর সব কৃতদাসেরা ছাড়া পেয়ে যায়। মিলো একজন সৈন্যকে ঘোড়া থেকে ফেলে সেই ঘোড়ায় চেপে রোমান সৈন্যদের হারাতে থাকে, কিন্তু মিলোর সাথে বাঁধা সেই চেনটা টেনে তাকে ফেলে দেওয়া হয়। এমন সময় অ্যাট্টিকাস আবারও মিলোর জীবন বাঁচায়। শেষ পর্যন্ত মিলো খেলার মাঠে কোরভাসদের সামনে এসে রোমান পতাকা ভেঙে দেয় আর বলে, আমি তোমাদের দাসত্ব করব না। কোরভাস এটা দেখে প্রচণ্ড রেগে যায়। সে শক্তিশালী সৈনিকদের পাঠায়, তবে এবার শুধুমাত্র খেলার জন্য নয়, সে পাঠায় মিলো এবং অ্যাট্টিকাসকে প্রাণে মেরে ফেলার জন্য। তারই সামনে রোমানদের পতাকা ভেঙে ফেলছে, এত দুঃসাহস! সৈনিকরা ধনুক নিয়ে মারার জন্য রেডি হয়, কিন্তু ক্যাসিয়া হঠাৎ করে বিরোধিতা দেখায়। ক্যাসিয়া বলে, ওদেরকে বাঁচতে দাও, আর কতদিন ওরা গোলামি করবে? কোরভাস কিন্তু ক্যাসিয়ার সাহস দেখে প্রচণ্ড রেগে যায় এবং তাকেও একটা ভবনে বন্দি করে রাখে। এরপর হঠাৎ ভূমিকম্প শুরু হয়। লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে ছুটোছুটি করতে থাকে। কোরভাস সবাইকে শান্ত করে এবং লড়াই চালিয়ে যেতে বলে। সে কতটা নিষ্ঠুর আর পৈশাচিক মানুষ ছিল, ভূমিকম্প যেখানে প্রাণনাশের আশঙ্কা আছে সেখানেও সে লড়াই থামাতে চায় না। সেই তার সবথেকে শক্তিশালী যোদ্ধা প্রকিউলাসকে পাঠায় মিলোকে মেরে ফেলার জন্য। প্রকিউলাস আর কেউ নয়, প্রকিউলাস ছিল মিলোর মা বাবাকে যে হত্যা করেছিল। মিলো এবং প্রকিউলাসের মধ্যে লড়াই শুরু হয় এবং দুর্ভাগ্যবশত প্রকিউলাস মিলোর তলোয়ারটা ভেঙে দেয়। তখন প্রকিউলাস তাকে মজা উড়িয়ে তাকে এমন একটা তলোয়ার দেয় যে তলোয়ার ধারী ছিল না। এবার তাদের লড়াই শুরু হতেই ভূমিকম্পের পরিমাণ কিন্তু আরও বেড়ে যায় এবং আগ্নেয়গিরিতে লাভা বিস্ফোরণ হতে শুরু করে। সবাই নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পায়। খেলার ভূমি ভাঙতে শুরু করে এবং এই সুযোগে মিলো প্রকিউলাসকে ধাক্কা দিয়ে দেয়। যেহেতু খেলার মাঠের নিচেই ছিল গ্ল্যাডিয়েটরদের কারাগার, সুতরাং ভূমিকম্পের কারণে মাটি ভেঙে যায় আর মিলো আর প্রকিউলাস সেই ফাটলের মধ্যে গিয়ে কারাগারের ভেতরে পৌঁছায়। সেখানে তাদের ওই অবস্থাতেই তীব্র লড়াই শুরু হয়। প্রকিউলাস অহংকারের সুরে বলে, তোরা আদিবাসীরা জীবনেও আমাদের থেকে বেশি শক্তিশালী হতে পারবি না। তোরা আমাদের পায়ের নিচে ছিলি আর পায়ের নিচেই থাকবি। মিলো তখন চালাকি করে সব বন্দি ঘরগুলোকে খুলে দেয়। যে বন্দি ঘরগুলোতে 20টা গ্ল্যাডিয়েটর ছিল। এই 20 জন গ্ল্যাডিয়েটর মিলে প্রকিউলাসের পিছু করে। কোনো রকমভাবে প্রকিউলাস সেখান থেকে পালিয়ে যায়। মিলো এটা দেখে খুশি হয়, কারণ প্রকিউলাস যত অহংকারের সঙ্গে কথাগুলো বলছিল তাকে পালাতে দেখে তার মন খুশি হচ্ছিল। অন্যদিকে ভূমিকম্পের কারণে কোরভাস এবং ক্যাসিয়ার মা বাবা অজ্ঞান হয়ে পড়ে থাকে। ক্যাসিয়ার বাবা কোরভাসের আসল চরিত্র জানত, কিন্তু সে অসহায় ছিল, কারণ তার অত শক্তি ছিল না যে সে কোরভাসকে আটকায়। এবং এই কারণে ক্যাসিয়ার বাবার যখন জ্ঞান ফেরে, সে প্রথমে কোরভাসকে চাকু দিয়ে হত্যা করার চেষ্টা করে, কিন্তু কোরভাস উল্টো তার বুকে চাকু মেরে তাকে হত্যা করে দেয়। ধীরে ধীরে আগ্নেয়গিরির আগুন পম্পেই শহরকে নষ্ট করতে শুরু করে। চারদিকে আগুনের গোলা ছড়িয়ে পড়ে আর মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত জাহাজের দিকে ছুটতে থাকে, যাতে অন্য কোনো জায়গায় গিয়ে তারা আশ্রয় নিতে পারে। কিন্তু মিলো নিজের জীবনের কথা না ভেবে ক্যাসিয়াকে তাড়াহুড়ো করে সেই ভবনে খুঁজতে চলে যায়, যেখানে ক্যাসিয়াকে আটকে রাখা হয়েছিল। আগুনের জন্য ক্যাসিয়ার ভবনও ভাঙতে শুরু করে। ক্যাসিয়া অজ্ঞান হয়ে যায়। মিলো সেখানে পৌঁছে ক্যাসিয়ার জ্ঞান ফিরিয়ে তাকে সোজা জাহাজের দিকে নিয়ে যেতে সাহায্য করে, কারণ ধীরে ধীরে এই শহরের মাটি ধ্বংস হয়ে যাচ্ছে। শহরটার কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পে। এদিকে সবাই জাহাজের জন্য সমুদ্রের ধারে পৌঁছানোর চেষ্টা করে। ভূমিকম্পের তীব্রতা আরও বাড়ে, এতটা বাড়ে যে সমুদ্রে বিশাল বড় সুনামি সৃষ্টি করে। সুনামির কারণে শহরের আধা মানুষ সেখানেই মারা যায়। অ্যাট্টিকাস যতটা সম্ভব শহরের নাগরিকদের বাঁচানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরেই মিলো এবং ক্যাসিয়ার দেখা হয়। তারা দক্ষিণের দিকে পালানোর জন্য ঘোড়া খুঁজতে খুঁজতে খেলার মাঠে ফিরে যায়, যেখানে গ্ল্যাডিয়েটরদের ফাইট হয়। কোরভাস সেখানে ক্যাসিয়াকে একা দেখতে পেয়ে সুযোগ নেয় এবং তাকে নিজের রথে বন্দী করে।
যাতে সে তাকে নিয়ে রোমে পালিয়ে যেতে পারে। এদিকে বাকি সৈন্যরা অ্যাট্টিকাস এবং মিলোকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সকল সৈনিককে পরাজিত করে এবং শেষে শুধুমাত্র প্রকিউলাস বেঁচে থাকে। অ্যাট্টিকাস তার সাথে লড়াই করার প্রস্তুতি নেয় আর মিলোকে বলে, তোমার চিন্তা নেই, আমি এদিকটা দেখে নিচ্ছি, তুমি কোরভাসের পিছু নিয়ে ক্যাসিয়াকে বাঁচাও। এরপর অ্যাট্টিকাস এবং প্রকিউলাসের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। দুজনে একে অপরকে মারাত্মকভাবে আঘাত করে, কিন্তু শেষ পর্যন্ত অ্যাট্টিকাস তলোয়ার দিয়ে প্রকিউলাসকে হত্যা করে। তবে অ্যাট্টিকাস নিজেও গুরুতর আহত হয় আর দুর্ভাগ্যবশত একটা আগুনের গোলা এসে তার জীবন শেষ করে দেয়। অন্যদিকে মিলো ঘোড়া নিয়ে করভাসের পিছু করে এবং ক্যাসিয়া চালাকি করে করভাসের রথটা উল্টে দেয় এবং এই কারণে দুজনেই রথ থেকে পড়ে যায়। মিলো করভাসকে ধরে ফেলে। দুজনের মধ্যে তলোয়ারের যুদ্ধ শুরু হয়। প্রথমে দেখে মনে হয় যেন মিলো হেরে গেছে, কিন্তু শেষ পর্যন্ত মিলো করভাসকে তলোয়ার দিয়ে হত্যা করে এবং এই যুদ্ধে জিতে যায়। এরপর দেখা যায় মিলো এবং ক্যাসিয়া ঘোড়ার পিঠে পালাতে চেষ্টা করে, কিন্তু চারিদিকে আগ্নেয়গিরির আগুন ছড়িয়ে পড়তে থাকে। তাদের বাঁচার আর কোনো রাস্তা থাকে না, কারণ এই পুরো শহরটা আগুন আর ভূমিকম্পের কবলে। তারা বুঝতে পারে তাদের জীবন এখানেই শেষ হতে চলেছে শহরের বাকি মানুষের মতো। তাই তারা শেষবারের মতো একে অপরকে জড়িয়ে ধরে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সব মুভির এন্ডিং হ্যাপি হয় না, এবং এখানে যদি সারা শহর যেখানে আগুনে জ্বলছে, ভূমিকম্প হচ্ছে, এখানে যদি তারা বেঁচে যেত তাহলে এটা ইললজিক্যাল বা অবাস্তব মনে হতো। তারা হয়তো জীবিত অবস্থায় একে অপরের সঙ্গে মিলতে পারল না, কিন্তু মৃত্যুর ওপারে যদি কিছু থাকে তাদের ভালোবাসা সেখানে অবশ্যই সম্পূর্ণ হবে। তো এই ছিল আজকের মুভির কাহিনীটা একটু আলাদা রকম ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ভিডিওর নিচে ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, মেসেজ করতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।